প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলে সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে পদার্থবিজ্ঞান বিএসসি অনার্স তৃতীয় বর্ষের ক্লাস শুরু করছি। আজকের বিষয় হচ্ছে কমন ইমিটার বিবর্ধক, চ্যাপ্টার নাম্বার 6, লেকচার নাম্বার 10। প্রথমে আমরা বিবর্ধক কি সেই বিবর্ধক নিয়ে আলোচনা করব। বিবর্ধক হচ্ছে ইনপুটে প্রযুক্ত দুর্বল সংকেতকে বিবর্ধিত করে আউটপুটে সরবরাহ করা, অর্থাৎ ইনপুটে যে সিগন্যাল গুলোকে প্রেরণ করা হবে, যে ইনপুট সিগন্যাল দেওয়া হয় ওটাকে বিবর্ধিত করে এমপ্লিফাই করে আউটপুটে আরো বাড়িয়ে যে ফলাফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় বিবর্ধক। যে এই কাজটা করে তাকে বলা হয় বিবর্ধক, আর এই কাজটাকে বলা হয় অ্যামপ্লিফিকেশন বা বিবর্ধিত করা। আমরা এখানে যদি এটা স্মল সিগন্যাল দেখি, ইনপুট অ্যামপ্লিফিকেশন হওয়ার পরে এখানে আউটপুট পাওয়া যাচ্ছে লার্জ আউটপুট সিগন্যাল। এটা দশাটা হবে এটা বিপরীত এবং অ্যামপ্লিফাইড অর্থাৎ বর্ধিত। গেইন হচ্ছে এ সমান সমান আউটপুট বাই ইনপুট। আউটপুট কে ইনপুট দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা গেইন বলা হয়। আমরা ইনপুট গেইন বা ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন এগুলো আমরা নির্ণয় করব। তাহলে বিবর্ধক হচ্ছে যে ইনপুট সিগন্যালকে বিবর্ধিত করে দুর্বল বা উইক কোন সিগন্যালকে বিবর্ধিত করে সামনে প্রেরণ করতে পারে বা আউটপুটকে আরো বর্ধিত করতে পারে। এই ধরনের ফলাফলকে বলা হয় অ্যামপ্লিফিকেশন বা বিবর্ধিত, আর যে কাজটাকে তাকে বলা হয় বিবর্ধক। একটি বিবর্ধক এমন একটি আউটপুট উৎপন্ন করে যার তরঙ্গ আকৃতি ইনপুট সিগন্যালের অনুরূপ, কিন্তু এর পাওয়ার লেভেল সাধারণত উচ্চ হয়, মানে শক্তিটা আরো বেশি হয়। যদি বিবর্ধকের ইনপুট সিগন্যাল না থাকে তাহলে শক্তির কোনো রূপান্তর হয় না, ফলে আউটপুট সিগন্যাল পাওয়া যায় না। বিভিন্ন ধরনের অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক আছে। আমরা কয়েকটি বিবর্ধকের শ্রেণীবিন্যাস দেখি। বেসড অন বায়াজিং, অর্থাৎ বায়াজিং এর উপর ভিত্তি করে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস এ বি অ্যামপ্লিফায়ার এর শ্রেণীতে ভাগ করা যায়। বেসড অন ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করেও অ্যামপ্লিফায়ারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। অডিও, রেডিও, ভিডিও, মাইক্রোওয়েভ অ্যামপ্লিফায়ার। বেসড অন দ্য কাপলিং মেথড, কাপলিং এর উপর বা যুগলের উপর ভিত্তি করে অ্যামপ্লিফায়ারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। আরসি coupled, transformer coupled, direct coupled, impedance coupled amplifiers. Based on transistor configuration, transistor configuration অনুসারে এই বিবর্ধকগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: কমন ইমিটার, কমন কালেক্টর এবং কমন বেস অ্যামপ্লিফায়ার। বেসড অন নাম্বার অফ স্টেজ, অর্থাৎ স্টেজের উপর পর্যায়ের উপর ভিত্তি করে এই অ্যামপ্লিফায়ারকে দুটি স্টেজে ভাগ করা হয়। একটি হচ্ছে সিঙ্গেল স্টেজ অ্যামপ্লিফায়ার আর মাল্টি স্টেজ বা টু স্টেজ অ্যামপ্লিফায়ার। বেসড অন সিগন্যাল ও পাওয়ার, সিগন্যাল পাওয়ারের উপর ভিত্তি করে অ্যামপ্লিফায়ারকে দুটি স্টেজে ভাগ করা হয়। একটা হচ্ছে স্মল সিগন্যাল, অন্যটা হচ্ছে লার্জ সিগন্যাল অ্যামপ্লিফায়ার। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী সেশনে আলোচনা করব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে। ট্রানজিস্টরের মডেল এখানে বলে রাখি যে আমরা গত ক্লাসে অর্থাৎ চ্যাপ্টার 5-এ ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করেছি। ট্রানজিস্টরের বিভিন্ন মডেলের মধ্যে ছিল
হাইব্রিড ইম্পিডেন্স প্যারামিটার। এখানে আরই নামে আরেকটি বাড়তি প্যারামিটার বা মডেল আমরা এখানে আলোচনা করব। আরই মডেলটা কি? আরই মডেলটা হচ্ছে কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে তুল্য বর্তনীকে সিবি বিন্যাসের ক্ষেত্রে ট্রানজিস্টরের যে মডেলটা পাওয়া যায়, এখানে দেখা যাচ্ছে যে আরই ইমিটার ইসি রোধ সমান 26 মিলিভোল্ট বাই আইই, বা কমন ইমিটার বিন্যাসের ক্ষেত্রে তুল্য বর্তনী বিন্যাস আরই মডেল দেখানো হলো এখানে। এটা হচ্ছে একটি কমন ইমিটার বিন্যাসে আরই, বিটা ইজ ইকুয়াল আইসি বাই আর বি, অর্থাৎ আরই মডেল সমান 26 মিলিমিটার বাই আই। এটা ট্রানজিস্টরের একটি মডেল, আরই হচ্ছে ট্রানজিস্টরের একটি মডেল, ইকুইভ্যালেন্ট মডেল বা তুল্য বর্তনী বলা হয় এদিকে। সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, কমন ইমিটার অ্যাম্পলিফায়ার, যখন একটি ট্রানজিস্টর বিবর্ধককে দুর্বল ইনপুট সিগন্যালের বিবর্ধনের জন্য বর্তনীর অন্যান্য উপাদানের সাথে কেবলমাত্র একটি ট্রানজিস্টর ব্যবহার করে করা হয়, তখন তাকে এক ধাপ বিশিষ্ট বিবর্ধক বলে। এই বিবর্ধকের ভোল্টেজ গেইন নিম্নমানের হয়, অর্থাৎ যখন কোনো অ্যাম্পলিফায়ারের একটি মাত্র ট্রানজিস্টর থাকে, এই একটি মাত্র ট্রানজিস্টর বা অ্যাম্পলিফায়ারের সাহায্যে ইনপুট সিগন্যালগুলোকে বিবর্ধিত করা হয়, দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের অ্যাম্পলিফায়ারকে বলা হয় সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার। এখানে একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। কমন ইমিটার বিবর্ধকের বিভিন্ন অংশ বায়াজিং বর্তনী, এটা হচ্ছে R1, R2, RE এবং RC রোধগুলো নিয়ে বায়াজিং থাকে। এখানে যে রোধগুলো আছে R1, R2, RC, RE এবং স্টেবিলাইজেশন গঠন করে এরা। ইনপুট ধারক, এখানে একটি ইনপুট ধারক ব্যবহার করা হয়েছে বেজের ইনপুট সিগন্যাল যুক্ত করতে। ইলেকট্রোলাইট ধারক সি ইন, অর্থাৎ ক্যাপাসিটর ইনপুট ব্যবহার করা হয়। ইহা শুধু এসি সিগন্যালকে পাস করে, অর্থাৎ যদি এসি সিগন্যাল দিতে পারে, এই ইনপুট ক্যাপাসিটর দিয়ে শুধুমাত্র ইনপুট যে সিগন্যালগুলো থাকে সেগুলো গমন করতে পারে বা পাস করে দিতে পারে। বাইপাস ধারক, বাইপাস ক্যাপাসিটর হচ্ছে এখানে সিই, এখানে এই সিইটা হচ্ছে বাইপাস, এই সিইটা হলো বাইপাস ক্যাপাসিটর। এখানে এই যে সিইটা যে আরই এর সমান্তরাল রাখা হয়, এটাকে আরই হচ্ছে এটা আরই সমান্তরাল ইমিটার বায়াস, এর জন্য এটা বলা হয় বাইপাস ধারক যুক্ত করা হয়। কাপলিং ধারক হচ্ছে সি সি, এটা হচ্ছে কাপলিং। আমরা এই সিঙ্গেল স্টেজ কমন ইমিটার অ্যাম্পলিফায়ারে যদি বিভিন্ন অংশগুলো আবার দেখি, তাহলে দেখা যায় যে এই যে একটা সার্কিট আছে, এখানে একটি মাত্র অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়, অর্থাৎ একটা ট্রানজিস্টর ব্যবহার করে এটাকে বিপরীত করার জন্য ব্যবহার করা হয়, এই জন্য বলে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার। ইনপুট সিগন্যাল এখান থেকে আছে, এখানে চারটি রোধ R1, R2, RC এবং RE, এটা বাইজিং আকারে থাকে। তারপরে ইনপুট ক্যাপাসিটর সি ইন, এর মূল কাজ হচ্ছে এসি সিগন্যাল গুলোকে পাস করে দেওয়া, অর্থাৎ সামনের দিকে সে গমন করতে দেয়, কোনো বাধা দেয় না। বাইপাস ক্যাপাসিটর থাকে আরই রেজিস্ট্যান্সের সমান্তরাল আকারে সিই, এটাকে বলা হয় বাইপাস ক্যাপাসিটর। কাপলিং ক্যাপাসিটর হচ্ছে সিসি, এটা হলো কাপলিং ক্যাপাসিটর। কাপলিং ধারক বিবর্ধকে একটি স্তরকে অপর স্তরের সাথে যুক্ত করে, ইহা ব্যবহার না করলে পরবর্তী স্তরের বায়াজিং পরিবর্তন হয়ে যাবে, এজন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটি সিঙ্গেল স্টেজ কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের বিভিন্ন অংশের বর্ণনা। আমরা পরবর্তী চলে যাই স্লাইডে। টু বা মাল্টি স্টেজ কমন ইমিটার অ্যাম্পলিফায়ার, অর্থাৎ এখানে একাধিক দুই বা ততোধিক ট্রানজিস্টর ব্যবহার করে যে অ্যাম্পলিফায়ার গঠন করা হয়, কমন ইমিটার অ্যাম্পলিফায়ার, তাকে বলা হয় টু বা মাল্টি স্টেজ কমন ইমিটার অ্যাম্পলিফায়ার। এদের একটির আউটপুট পরবর্তী ট্রানজিস্টরের জন্য ইনপুট হিসেবে গণ্য হয়, অর্থাৎ এদের যে বিবর্ধিত ইনপুট সিগন্যাল থেকে যে
সংকেত সে পায়, অর্থাৎ সিগন্যাল পায়, এটাকে বিবর্তিত করে প্রেরণ করে। পরবর্তী ট্রানজিস্টরের জন্য, অ্যাম্পলিফায়ারের জন্য এটা একটি ইনপুট হয়ে যায়। এখানে বলা হচ্ছে একটি ট্রানজিস্টর বর্তনীতে একের অধিক বা এক ধাপ বিশিষ্ট বিবর্ধক পরপর যুক্ত থাকলে তাকে দুই বা বহু ধাপ বিশিষ্ট বিবর্ধক বলে। এই স্তরে একটি বিবর্ধকের আউটপুটকে পরবর্তী বিবর্ধকের জন্য ইনপুট হিসেবে কাজ করে। এজন্য এই পদ্ধতিকে বলা হয় ক্যাসকেডিং। অর্থাৎ ক্যাসকেডিং কাকে বলে আমরা যদি দেখি, তাহলে দুটো বা বহু ট্রানজিস্টর বিশিষ্ট অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটি ট্রানজিস্টরের আউটপুট তার পরবর্তী ট্রানজিস্টরের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, এবং ওই ট্রানজিস্টরের আউটপুট আবার পরবর্তী ট্রানজিস্টরের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। এভাবে পরপর পর্যায়ক্রমে যদি দুই বা ততোধিক ট্রানজিস্টর ব্যবহার করা হয়, ব্যবহার করে যে অ্যাম্পলিফায়ার গঠন করা হয় তাদেরকে বলা হয় ক্যাসকেডিং অ্যাম্পলিফায়ার। এখানে দুটো ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, Q1 এবং Q2, এবং এখানে যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স গুলো দেখা যাচ্ছে, ফলে এদের মাধ্যমে বিবৃত হয়ে আউটপুট সিগন্যাল Q1 এর আউটপুট সিগন্যাল Q2 এর জন্য ইনপুট সিগন্যাল হিসেবে পরিগণিত হবে, এবং এরপরে আরো বর্ধিত হয়ে আউটপুট সিগন্যাল পাওয়া যাবে। বহুধা বিশিষ্ট বিবর্ধকের যুগল কৌশল প্রয়োগ করা হয় সাধারণত এক স্তরের এসি আউটপুটকে পরবর্তী স্তরের ইনপুটে স্থানান্তর করার জন্য এক স্তর থেকে এর পরবর্তী স্তরের ডিসিকে যেতে বাধা দিতে ব্যবহার করা হয়, যদি দেয় না, বাধা দেয় বা আটকিয়ে দেয়। প্রতিটি স্তরের ভোল্টেজ গেইনের গুণফল হলো বহুধা বিশিষ্ট বিবর্ধকের ভোল্টেজ গেইনের সমান। ধরি দুটি বিবর্ধকের ভোল্টেজ গেইন যদি A1 ও A2 হয়, তাহলে মোট ভোল্টেজ গেইন হবে AV A1 * A2। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ক্যাপাসিটর গুলো সাধারণত এসি একে পাস করে, কিন্তু ডিসি কে এরা আটকে দেয় বা বাধা দেয়। তাহলে আমরা দুটি ভোল্টেজের গেইন যদি দেখলাম A1 A2 হয়, যদি তিনটি বা চারটি ভোল্টেজের গেইন যদি হতো 1 2 3 4, তাহলে মোট বিবর্তনটির ভোল্টেজ গেইন হতো AV A1 A2 A3 A4 and so on। তাহলে মাল্টি স্টেজ বা টু স্টেজ হলো যখন আমরা দুই বা ততোধিক ট্রানজিস্টর ব্যবহার করব, তখন যে অ্যাম্পলিফায়ার পাবো তাকে আমরা বলবো টু স্টেজ বা মাল্টি স্টেজ কমন ইমিটার অ্যাম্পলিফায়ার। কাপলিং বা যুগল যাকে বলে, কাপলিং হচ্ছে দুই বা ততোধিক ধাপ বিশিষ্ট বিবর্ধকের দুটি স্তরকে যুক্ত করতে যে বর্তনী বা নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় কাপলিং বা যুগল বর্তনী। অর্থাৎ দুই বা ততোধিক অ্যাম্পলিফায়ার ব্যবহার করে যদি কোনো বর্তনী তৈরি করা হয় বা নেটওয়ার্ক তৈরি করা হয়, তো তাকে বলা হবে কাপলিং বা যুগল বর্তনী। এর মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ববর্তী এসি আউটপুটকে পরবর্তী স্তরের ইনপুটে স্থানান্তর করা, পূর্ববর্তী ডিসি আউটপুটকে পরবর্তী স্তরের ইনপুটে যদি না দেওয়া, কারণ এতে বায়াজিং এর উপর প্রভাব পড়ে। বিভিন্ন ধরনের কাপলিং অ্যাম্পলিফায়ার আছে, মধ্যে আরসি কাপল, ট্রান্সফরমার কাপল, ডাইরেক্ট কাপল এবং ইম্পিডেন্স কাপলিং অন্যতম। এখানে একটি আরসি কাপলিং দেখা যাচ্ছে। আরসি মানে হচ্ছে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স যুগল। এখানে সিসিটা হচ্ছে কাপলিং ক্যাপাসিটর, এখানে এই যে সিসিটা হচ্ছে এটা কাপলিং ক্যাপাসিটর। এই যুগল নেটওয়ার্কটির দুটি রোধ হচ্ছে আরসি এবং আরআই বা R1। এটা এখানে R1 এবং R2 হচ্ছে একটি ধারক সি নিয়ে গঠিত। সি ধারকের দুটি স্তরের মধ্যে সংযোগ স্থাপন করে। এটা হচ্ছে এখানে এটা দুটি স্তরের মধ্যে থাকে। দুটি স্তরের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য সি এই স্তর এবং ওই স্তরের মধ্যে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করা হয় সি। আরসি এই জন্য এর কাজ হলো এক স্তর থেকে পরবর্তী স্তরে এসি সিগন্যালকে যদি দেওয়া, এবং অন্য একটি কাজ হলো পরবর্তী স্তরে ডিসি সিগন্যালকে বাধা দেওয়া। অর্থাৎ এই আরসি কাপলিং এর মূল কাজ হচ্ছে এসি সিগন্যালগুলোকে পরবর্তী স্টেজে যেতে পাস করে যেতে সাহায্য করে, গমন করতে পারে এর মাধ্যমে, কিন্তু কোনো ডিসি সিগন্যাল এর ভিতরে যেতে পারে না। তাহলে এখানে দুটো স্টেজ আছে। একটা ফার্স্ট স্টেজ হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেজ।
আর এই অংশটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এই ফার্স্ট স্টেজে ইনপুট সিগন্যাল যখন এখান দিয়ে আসে, এটা কিন্তু দশাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, দশাটা পরিবর্তন হয়ে যায়। ইনপুট যে সিগন্যাল ছিল আউটপুট এসে কিন্তু ভিন্ন হয়ে গেল। আবার এই যে এটাই হচ্ছে পরবর্তী ট্রানজিস্টরের জন্য কিউ2 এর জন্য ইনপুট, ফলে এই যে দশা, সেই দশাটা চেঞ্জ হয়ে গেল। দেখা যাচ্ছে যে ইনপুটের আলটিমেটলি যে ইনপুটের যে সিগন্যাল ছিল সেটি আউটপুটে পাওয়া যাচ্ছে। এভাবে কিন্তু আমরা দশা পরিবর্তনগুলো একই রকম রাখতে পারি, দশার কোনো পরিবর্তন হবে না যদি আমরা এরকম কাপলিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করি। আর সি কাপলিং ব্যবহার করে আমরা দশাকে একই রকম রাখতে পারি। কারণ তাহলে এই ক্যাপাসিটরের একটা কাজ হচ্ছে যে এসি যে সিগন্যাল গুলো আছে সেটাকে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য সে সাহায্য করে, কিন্তু ডিসি সিগন্যাল যখনই আসে তখন সেটাকে ক্লোজ করে দেয়, আটকিয়ে দেয়। এভাবে একটি কাপলিং ট্রানজিস্টর কাজ করে। এর ব্যবহার দেখি বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। আরসি কাপলিং ট্রানজিস্টর বহুবিধ ব্যবহার রয়েছে, তার মধ্যে ইহা সুবিধা কি কি? এর সুবিধা হচ্ছে ইহা সরল, ছোট আকার, ছোট, হালকা এবং দামে সস্তা। ইয়াতে কেবল ধারকের প্রয়োজন হয়। অডিও কম্পাঙ্ক সিগন্যালকে বিবর্ধিত করতে পারে। এর আউটপুট সিগন্যালের বিকৃতি কম। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ আরসি কাপলিং এর। এর ডিসঅ্যাডভান্টেজ বা কিছু অসুবিধাও রয়েছে। ভোল্টেজ ও পাওয়ার গেইন খুবই নিম্নমানের হয়। ইম্পিডেন্স ম্যাচিং ভালো হয় না। ব্যবহার ভোল্টেজ বিবর্ধক পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে একটি আরসি কাপলিং এর সুবিধা এবং অসুবিধা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অ্যাম্পলিফায়ার, ডাইরেক্ট কাপলিং অ্যাম্পলিফায়ার। অর্থাৎ এখানে সরাসরি দুটো ট্রানজিস্টরের মধ্যে সরাসরি যুক্ত থাকে, কোনো মাঝখানে কোনো ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স থাকে না। যে যুগল বর্তনী পদ্ধতিতে বিবর্ধকের একটি স্তরের আউটপুট পরবর্তী স্তরের ইনপুটের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে বলা হয় যুগল, সরাসরি যুগল কাপলিং বলা হয়। এখানে আমরা একটা টু স্টেজ ডিসি অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছি। এটার ইনপুট সরাসরি এখানে চলে আসছে এবং এর আউটপুটটা এইটার জন্য ইনপুট সরাসরি এখানে ব্যবহার করা হয়েছে। মাঝখানে অন্য কোনো ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স বা অন্য কোনো মাধ্যম বিধায় নাই বিধায় একে বলা হয় ডাইরেক্ট কাপলিং অ্যাম্পলিফায়ার। কিভাবে এটা কাজ করে আমরা দেখি। যখন সম্পূর্ণভাবে অতি নিম্নমানের কম্পাঙ্ক 10 হার্টজ সিগন্যালকে, যেমন আলোক তড়িৎ কারেন্ট, থার্মোকাপল কারেন্ট ইত্যাদি বিবর্ধনের প্রয়োজন হয়, তখন এই সরাসরি যুগল পদ্ধতি বিবর্ধক ব্যবহার করা হয়। সরাসরি যুগল বা যে বিবর্ধকে ব্যবহার করা হয় তাকে বলা হয় সরাসরি যুগল বিবর্ধক। তাহলে যেমন আলোক তড়িৎ কারেন্ট বা থার্মোকাপল কারেন্ট, এদের যখন বিবর্ধনের প্রয়োজন হয়, তড়িৎ কারেন্টের বিবর্ধনের প্রয়োজন হয় বা থার্মো কারেন্টের বিবর্ধনের প্রয়োজন হয়, বিবর্ধন মানে আরো বাড়ানোর প্রয়োজন হয়, তখন আমরা সরাসরি এই কাপলিং, ডাইরেক্ট কাপলিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারি। এই ডাইরেক্ট কাপল ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ারের কিছু সুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে ইহা সরল এবং দামে সস্তা। ইয়াতে কম সংখ্যক রোধ থাকে। ইম্পিডেন্স ম্যাচিং ভালো। ইয়া ডিসি ভোল্টেজ ও নিম্ন কম্পাঙ্কে সিগন্যালকে বিপরীত করতে পারে। ইয়াতে কাপলিং ও বাইপাস ধারক থাকে না। এখানে কিন্তু কোনো কাপলিং এবং বাইপাস ধারক নেই, যেটা আমরা আগেটা ছিল এই ধরনের কোনো অপশন এখানে নাই, বাইপাস নাই। এটারও কিছু অসুবিধা রয়েছে ডাইরেক্ট কাপলিং এর। উচ্চ কম্পাঙ্কের সিগন্যালকে বিপরীত করতে পারে না। অর্থাৎ যেটার ইনপুট সিগন্যাল যদি উচ্চ কম্পাঙ্কের হয়, হাই ফ্রিকোয়েন্সির কোনো সিগন্যালকে এই ডাইরেক্ট কাপলিং বিপরীত করতে পারে না, অ্যাম্পলিফাই করতে পারে না। ইহার তাপীয় স্থিতিশীলতা ভালো না। তাপমাত্রা বৃদ্ধি পেলে কিউ বিন্দুর পরিবর্তন ঘটে, মানে অপারেটিং পয়েন্ট
বা অপারেশন পয়েন্টের পরিবর্তন চেঞ্জ হয়ে যায়। আমরা যদি লোড লাইন থেকে দেখি যে কিউব বিন্দুর পরিবর্তনটা হয়ে যায়, এই জন্য এর কিছু অসুবিধা রয়েছে। ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয় ডাইরেক্ট কাপলিং অ্যাম্পলিফায়ার? অপারেশনাল বিবর্ধকে, নিম্ন কম্পাঙ্ক বিবর্ধকে এবং কম্পিউটার বর্তনী ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের ডাইরেক্ট কাপলিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাচ্ছি ট্রান্সফরমার কাপলিং অ্যাম্পলিফাইং এর দেখার জন্য। যে যুগল বর্তনীতে একটি ট্রান্সফরমারের বিবর্ধকের একটি স্তর এর পরবর্তী স্তরের সাথে যুক্ত থাকে তাকে ট্রান্সফরমার যুগল বলে। আমরা এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এখানে একটি ট্রান্সফরমার রয়েছে, কাপলিং ট্রান্সফরমার, আর আরেকটা ট্রান্সফরমার রয়েছে এখানে, আউটপুট দেখা যাচ্ছে। এই ট্রান্সফরমারটা কিন্তু কাপলিং ট্রান্সফরমার। এর এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল বা কুণ্ডলী বোঝাচ্ছে, এটা প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল কোন বোঝাচ্ছে। এরপরে এখানে মানে বাইপাস ক্যাপাসিটর রয়েছে, R1 R2 RE আর রেজিস্ট্যান্স গুলো রয়েছে, সিগন্যাল। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিভাবে কাজ করে যদি দেখি আমরা, এক্ষেত্রে পূর্ববর্তী স্তরের আউটপুট হলো এর পরবর্তী স্তরের ইনপুট। অর্থাৎ এই যে ট্রান্সফরমারের মাধ্যমে যখন কোনো সিগন্যাল পরবর্তী স্টেজে যাচ্ছে, এই ট্রান্সফরমারের আউটপুটটা হচ্ছে এই পরবর্তী ট্রানজিস্টরের জন্য ইনপুট। অর্থাৎ এই যে অ্যাম্পলিফাইং হচ্ছে, এই অ্যাম্পলিফাইংটা ট্রানজিস্টরের মাধ্যমে যখন ট্রান্সফরমার মাধ্যমে হয়ে যাচ্ছে, তখন এই ট্রানজিস্টরের জন্য সেই সিগন্যালটা হচ্ছে হলো ইনপুট। এটা বলা হচ্ছে যে এর এই ক্ষেত্রে পূর্ববর্তী স্তরের আউটপুট হলো এর পরবর্তী স্তরের ইনপুট। যেহেতু কাপলিং ট্রান্সফরমার এর কোন কুণ্ডলী সিগন্যালের এসি অংশকে পরবর্তী স্তরের ইনপুটে সরাসরি পৌঁছে দেয়, অর্থাৎ এই অংশটা গণ এস সেকেন্ডারি যে অংশটা আছে এটা এসি অংশকে পরবর্তী স্তরে সরাসরি পৌঁছে দেয়। সেই জন্য কাপলিং ধারকের প্রয়োজন হয় না, এই জন্য এখানে কোনো ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি। সরাসরি যেহেতু এই ট্রান্সফরমারের কয়েল গুলো অর্থাৎ সেকেন্ডারি কয়েল কোন কয়েল কুণ্ডলীগুলো এই পরবর্তী কাপলিং এটা পৌঁছে দেয় ধারকের প্রয়োজন হয়, সরাসরি এখানে কোনো কাপলিং ধারকের ক্যাপাসিট্যান্সের কোনো প্রয়োজন নেই। যদি গৌণ কুণ্ডলীর ইম্পিডেন্স RS ও NS হয়, অর্থাৎ এটার যদি সেকেন্ডারি কয়েলের যদি ইম্পিডেন্স RS এবং পাক সংখ্যা যদি NS হয়, তো মুখ্য কুণ্ডলীর যদি হয় পাক সংখ্যা হয় RP এবং NP, তাহলে লেখা যায় RS = RP × NS by NP তার হোল স্কয়ার। যে বিবর্ধকে এই ধরনের যুগল ব্যবহার করা হয় তাকে বলা হয় ট্রান্সফরমার যুগল বিবর্ধক। এর মূল সমীকরণটা হচ্ছে যে RS = RP NS NP by পাওয়ার 2। এখানে RS মানে সেকেন্ডারি ইম্পিডেন্স, RP তে প্রাইমারি ইম্পিডেন্স, NS হচ্ছে নাম্বার অফ কয়েল বা পাক সংখ্যা, সেকেন্ডারি গণ ট্রান্সফরমারের সংখ্যা পাক সংখ্যা NS, এবং প্রাইমারির কুণ্ডলী পাক সংখ্যা হচ্ছে NP। এই ট্রান্সফরমারের যথেষ্ট ব্যবহার রয়েছে বিভিন্ন জায়গায়, যেমন ইহার ইম্পিডেন্স ম্যাচিংটা অতি উত্তম, খুবই ভালো, এর ইম্পিডেন্স ম্যাচিংটাও খুবই ভালো, শক্তির অপচয় কম হয়, ভোল্টেজ উচ্চমানের। অর্থাৎ এটা একটা ভালো একটা ট্রান্সফরমার অ্যাম্পলিফায়ার, কাপলিং অ্যাম্পলিফায়ার। কিন্তু এরও কিছু অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন ব্যবহৃত কাপলিং ট্রান্সফরমার ভারী হয়, এর ওয়েটটা যখন বেড়ে যায় দাম বেশি পড়ে, কম্পাঙ্ক সারা লেখ সুষম হয় না। অর্থাৎ এর যে একটা মানে বৈশিষ্ট্য লেখচিত্র পাওয়া যায়, এখান থেকে যে একটি বৈশিষ্ট্য লেখচিত্র পাওয়া যায় লোড লাইন এসি এবং ডিসির জন্য, সেই গ্রাফ থেকে
যে চিত্র পাওয়া যায় সেটা সারলেখটা ভালো হয় না, সুষম হয় না। ব্যবহার, এর সাধারণত ক্ষমতা বিবর্ধকে ব্যবহার করা হয়, পাওয়ার অ্যাম্প্লিফিকেশনে এটা ব্যবহার করা হয়, এই ধরনের ট্রান্সফরমার কাপলিং। এবার আমরা দেখব ইম্পিডেন্স কাপলিং। আরসি যুগলের কালেক্টর রোধ আরসি কে আবেশক এল দিয়ে প্রতিস্থাপন করলে যে যুগলের সৃষ্টি হয় তাকে ইম্পিডেন্স যুগল বলে। যদি আমরা এই চিত্রটা দেখি তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডাকটেন্স আবেশক, এটা ব্লক করে দেওয়া হয়েছে, ডট ডট দিয়ে এটা ব্লক করে দেওয়া হয়েছে। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আরসি, এখানে একটা ক্যাপাসিটর রয়েছে। আরসি যুগলের কালেক্টর রোধ অর্থাৎ আরসি যুগল, এখানে আরসি যদি আমরা দেখি তাহলে আর এম সি যুগলের আরসি কে যদি আবেশক এল দিয়ে প্রতিস্থাপন করলে যে যুগলের সৃষ্টি হয় তাকে বলা হয় ইম্পিডেন্স যুগল। এখানে L1 R1 C1 সমবায়ে ইম্পিডেন্স যুগল নেটওয়ার্ক যুগল গঠিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে R1 L1 এবং C এরা সমবায়ে ইম্পিডেন্স যুগল নেটওয়ার্ক গঠিত। কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আবেশিত প্রতিক্রিয়া আবেশজনিত প্রতিক্রিয়া এক্সেল অসীমের দিকে গমন করে, ফলে প্রতিটি আবেশক খোলা বর্তনীর ন্যায় দৃশ্যমান হয়, তখন সেটা খোলা বর্তনীর ন্যায় কাজ করে বা খোলা বর্তনীর মতো আচরণ করে। আমি আবার বলছি যে আমরা যখন দেখব যে এই L1 R1 এবং C1টা এরা যখন ইম্পিডেন্স যুগল নেটওয়ার্ক গঠন করে তখন কম্পাঙ্ক বৃদ্ধি পায়। এই কম্পাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই যে আবেশক এর জনিত যে প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন বা এর যে ইম্পিডেন্স প্রতিক্রিয়াটা হয় এক্সেল, এটা অসীমের দিকে গমন করে, মানে অনেক বৃদ্ধি পেতে থাকে এবং এরা ইনফিনিটির দিকে চলে যায়। ফলে প্রতিটি আবেশক খোলার বর্তনী নিয়ে আচরণ করে, তখন এটা একটা ওপেন সার্কিট নিয়ে আচরণ করে, ওপেন সার্কিট হয়ে যায়। ফলে আবেশক ডিসি কে যেতে দেয়, এসি কে বাধা দেয়, তখন হচ্ছে আবেশক ইন্ডাকটেন্সটা ডিসি কে যেতে দিচ্ছে, ডিসি কারেন্টকে, কিন্তু অল্টারনেট কারেন্ট বা এসি কে বাধা দিচ্ছে দেয়, তখন এই আবেশককে আরএফ চোকস ও বলে, এটাকে আরএফ চোকস বলা হয়। কারণ এটা আমরা দেখলাম একটি ইম্পিডেন্স কাপলিং অ্যাম্প্লিফায়ার। এর সুবিধা রয়েছে, কালেক্টরের রোধ না থাকায় ইহার মধ্যে শক্তির অপচয় হয় না। ইহা ভিসিসি, এখানে এটা হচ্ছে ভিসিসি, এর নিম্নমানের জন্য কাজ করে, যেহেতু এল এর মধ্যে বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হয় না। অসুবিধা হয়েছে ইহা ভারী এবং দামি, ইহার কম্পাঙ্ক সারালেখ তেমন ভালো নয়। তাহলে আমরা আমাদের অনেকগুলো কাপলিং দেখলাম, আমরা 4 ধরনের কাপলিং দেখলাম। আমরা যদি পিছনের দিকে একটু ব্যাক করি তাহলে কাপলিং এর যে 4 ধরনের কাপলিং আমরা দেখেছিলাম, আরসি কাপল, ট্রান্সফরমার কাপল, ডাইরেক্ট কাপল, ইম্পিডেন্স কাপল অ্যাম্প্লিফায়ার। এখানে আরসি কাপলিংটা দেখলাম যে এখানে দুটো ট্রানজিস্টর নিয়ে গঠিত এবং মাঝখানে একটা ক্যাপাসিটর থাকে, যেটা রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স পরিচিত আরসি। এদের যে ব্যবহার বা বিভিন্ন সুবিধা দেখলাম এবং অসুবিধাও দেখলাম। ডাইরেক্ট কাপলিং এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা আমরা জানলাম, দেখলাম, এবং ডাইরেক্ট এখানে দুটো ট্রানজিস্টরের মধ্যে সরাসরি যুক্ত, মাঝখানে কোনো ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স অন্য কোনো এলিমেন্টস নেই, এজন্য সরাসরি কাপলিং বলা হচ্ছে। ট্রান্সফরমার কাপলিং হচ্ছে যে এখানে দুটো ট্রান্সফরমার সমন্বয়ে এই ধরনের কাপলিং অ্যাম্প্লিফায়ার গঠিত হয়েছে এবং সাধারণ সূত্র হচ্ছে এটা, কিছু সুবিধা অসুবিধা আছে। ইম্পিডেন্স অ্যাম্প্লিফায়ার ইন্ডাকটেন্স এবং আরসি রেজিস্ট্যান্সের সমন্বয়ে এখানে এটা গঠিত, এর কিছু সুবিধা অসুবিধা রয়েছে। আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকসে, কমন বেস অ্যাম্প্লিফায়ার।
কমন বেস অ্যাম্পলিফায়ার যে ইহার ইনপুট ইম্পিডেন্স অতি নিম্নমানের কিন্তু আউটপুট ইম্পিডেন্স অতি উচ্চ মানের এবং কারেন্ট গেইন 1 এর চেয়ে কম, আউটপুট ও ইনপুট সিগন্যাল সমদশে থাকে। আমরা এখানে একটি কমন বেস অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছি, সিবি নামে পরিচিত। ভোল্টেজ গেইন আরসি, আরই, কারেন্ট গেইন -1, পাওয়ার গেইন এপি, ভোল্টেজ গেইন ইনটু আই, তারপরে ইনপুট ইম্পিডেন্স জেড আই, আরই প্যারালাল আরই, আউটপুট ইম্পিডেন্স Z0 সমান আরসি। এই কমন বেস কনফিগারেশনের এর একটা আরই মডেল বা ইকুইভ্যালেন্ট আরই মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে। ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন এখান থেকে নির্ণয় করা হয়েছে। কমন অ্যাম্পলিফায়ার or emitter follower amplifier। যখন আউটপুটকে ট্রানজিস্টরের ইমিটার প্রান্ত থেকে গ্রহণ করা হয় তখন নেটওয়ার্কটিকে ইমিটার ফলোয়ার বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফলোয়ারের ইমিটার ফলোয়ারের কনফিগারেশন। বেস ও ইমিটারের মধ্যে ভোল্টেজ পতনের কারণে বিবর্ধকটির আউটপুট ভোল্টেজ ও ইনপুট ভোল্টেজের চেয়ে সামান্য কম হয়, কিন্তু ভোল্টেজ গেইন প্রায় এক হয়। এক্ষেত্রে ইনপুট ও সিগন্যাল সমদশে থাকে। কালেক্টর রোধ শূন্য হওয়ার কারণে শক্তির অপচয় কম হয়। যেহেতু আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজকে অনুসরণ করে তাই একে বলা হয় ইমিটার ফলোয়ার। এটি ইমিটার ফলোয়ারের আমরা বিভিন্ন ইনপুট আউটপুট ইম্পিডেন্স দেখতে পাচ্ছি, ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন দেখা যাচ্ছে এবং এর একটি সার্কিট আমরা ফলোয়ার সার্কিট দেখতে পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই ক্লাসটা তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। টপিকগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে খুঁজে বের করবে কোথায় আছে, তোমরা ইন্টারনেটে সাহায্য নিতে পারো। এগুলো বের করে পড়া শুরু করবে, পড়বে, যাতে বিশ্ববিদ্যালয়ে তোমাদের পড়া চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তারই ফলশ্রুতিতে এই অনলাইন ক্লাসগুলো, এই কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের পরবর্তী সেশন আর একটা ক্লাস হবে, আশা করি সেখানে তোমরা অংশগ্রহণ করবে। আজকে এই পর্যন্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ।